ধন্যবাদ জ্যোতির্ময় বাবু। এই সাথে আমাদের আজকের এই জাতির কথার পডকাস্ট এখানেই শেষ হচ্ছে। জয় বঙ্গ, জয় শশাঙ্ক। যাক জেঠু, এই পডকাস্টটা তো শেষ হলো। প্রচণ্ড খিদে পেয়েছে। এমনিতে তো আপনার জয়জিৎ দার স্ট্যাটাসে দেখি যে জয়জিৎ দা খুব ভালো ভালো রান্না করে। আজকে একটা পর্কের আইটেম করলে কেমন হয়? আরে জয়জিতের রান্না তো তোমরা অনেক খেয়েছো, আজকে আমার হাতে একটা রান্না খাও, এবং একটা স্পেশাল রান্না। এটা হচ্ছে পাকিস্তানের পেশোয়ারের একটা স্পেশাল রান্না। পাকিস্তানের? না না, পাকিস্তানের কেন খাবো? ছি, পাকিস্তানের কি আবার? তো ওসব তো গরুর মাংস। না না না, ছি ছি। আরে না না, আমি তোমাকে যেটা খাওয়াবো সেটা হচ্ছে একটা লস্ট রেসিপি। মানে অবিভক্ত যখন ভারত ছিল তখন পেশোয়ারের একটা মানে পর্কের একটা রান্না, সেটা হচ্ছে কড়াই পর্ক। আচ্ছা। হ্যাঁ, কড়াই পর্কের রান্না তোমাকে আজকে খাওয়াবো। দেখো বাহ। খেয়ে কিরম লাগে। এটা হচ্ছে লস্ট রেসিপি। আর গেহন যেটা পাকিস্তানের পেশোয়ার, অতীতে সেই ভারতবর্ষের অংশ যখন ছিল সেখানেও শুয়োরের মাংস খাওয়ানো হতো, সেই মাংসটাই খাওয়া হতো। কি বলছেন জেঠু? পেশোয়ারি কড়াই পর্ক? সত্যি লস্ট রেসিপি বটে। আমি ইতিহাসের ছাত্র হয়ে আমি কোনোদিন এই নামটাই আমি শুনিনি। ভাগ্যের কি পরিহাস। আর আজকে সেই পাকিস্তানে গরুর গোশত তৈরি হচ্ছে, সেই পেশোয়ারে। আর সেই গরুর গোশতের কাবাব খেয়ে একজন মহিলা, হিন্দু মহিলা, আনন্দবাজারে ভারতের আনন্দবাজারে সেটাকে প্রমোট করছে। না, সে আবার আনন্দবাজারের সাংঘাতিক স্পেশাল একটা ট্রিপে সে পাকিস্তানে গেছে। সেখান থেকে এখানে এসে, ভারতে এসে সে আনন্দবাজার পত্রিকায় সেটাকে প্রমোট করছে। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি সেই পেশোয়ারি কড়াই পোর্ক। কিভাবে রান্না করতে হয় এবং খেয়ে কেমন লাগছে সেই সব কিছু আমরা আপনাদের দেখাবো। আচ্ছা জেঠু, মাংসটা এভাবে আপনি যে ফুটিয়েছেন, তার মানে কি প্রথমে মাংসটা আপনাকে ফোটাতে হবে? হ্যাঁ, তোমাকে বলি, প্রথমে জল দিয়ে ভালো করে, ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে, তারপরে একটা বাটিতে যেরকম আছে এই মাংসটা দিয়ে তার মধ্যে জল ঢেলে এটাকে এবং বেশ খানিকটা নুন দিতে হবে, দিয়ে ন্যূনতম 10 মিনিট ফোটাতে হবে যাতে ফেনা বেরোয়, ফেনা হয়। 10-15 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে এই জলটা ফেলে দিয়ে আরেকবার ধুয়ে নিয়ে তারপরে রান্না শুরু করতে হবে। এটা কিন্তু মাস্ট। ওহ, মাংস সুসিদ্ধ হয়ে গেছে। রণদীপ্ত, তুমি তাহলে এবারে দর্শক বন্ধুদের বলে দাও কি কি উপকরণ লাগছে এই রান্নাটা করতে। ভালো করে শুনবেন। একদম প্রথমেই 1.5 চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ, 1 চামচ ধনের বীজ, 1/2 টেবিল চামচ গোটা জিরে, একটা বড় এলাচ, 2টো পেঁয়াজ, আপনাদের স্বাদ অনুসারে লঙ্কা নিতে পারেন, আমরা এখানে 10টা নিয়েছি, 7টা টমেটো, একটা ক্যাপসিকাম এবং খাসির চর্বি, আর সেই সাথে স্বাদ অনুসারে চিনি এবং নুন। আচ্ছা জেঠু, এখানে একটা জিনিস বুঝতে পারলাম না যে আপনি এখানে খাসির চর্বি ব্যবহার করছেন কেন? পর্ক যখন হচ্ছে তখন তো শুয়োরের চর্বি ব্যবহার করলেই হয়। ব্যাপারটা হচ্ছে অরিজিনাল রান্নায় শুয়োরের চর্বি আছে, কিন্তু আমরা যখন এটা রান্না করেছি শুয়োরের চর্বিটা ব্যবহার করেছি, তার কারণ এটা শুয়োরের চর্বিটা অনেক টাফ হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, সেই জন্য আমরা ওই খাসির যে চর্বি সেটাই ব্যবহার করেছি। যদি আপনারা মনে করেন অসুবিধা নেই তাহলে শুয়োরের চর্বিও ব্যবহার করতে পারেন। বেশ, তাহলে জেঠু এবার তাহলে আমরা রান্নায় চলে যাই। আপনাদের সকলের সামনে এবার উপস্থাপন করব পেশোয়ারি কড়াই পর্ক। আচ্ছা, তো এবার আমরা কি করব জেঠু? প্রথমে কি করব, অল্প তেল দিয়ে তেলটাকে গরম করব। আচ্ছা, এবারে কি হচ্ছে, তেল গরম হয়ে গেছে, আমরা এবারে এই যে মাংসের চর্বিটা দেখছেন এটা দিয়ে দেবো, যতক্ষণ না পর্যন্ত এই মাংসের চর্বিটা গলে যাচ্ছে।
রণদীপ্ত, একটা জিনিস দেখো, এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে চর্বিটা কিরকম গলে যাচ্ছে। এতখানি চর্বি ছিল, এখন গলতে গলতে কতটুকু হয়ে গেছে। রণদীপ্ত, এবারে তুমি এর সঙ্গে 1.5 টেবিল চামচ মানে দাও, চিনি দাও। আচ্ছা, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ওটাকে রাখবে কিন্তু। বেশ। চিনিটা ততক্ষণই নাড়াবেন যতক্ষণ না চিনিটা পুরো গলে যাচ্ছে। রণদীপ্ত দেখো, চিনিটা পুরো গলে গেছে। এইবারে আমরা এর সঙ্গে শুয়োরের মাংসটাকে অ্যাড করব। ও, একটু সতর্কভাবে দেবে, কারণ এটা তো ফাটবে। একদম স্টিমে করে দেবে কিন্তু। এর সঙ্গে যোগ করব স্বাদ অনুসারে নুন। রণদীপ্ত, এরপরে কিন্তু এই কড়া আছে, এই মাংসটাকে ভাজতে থাকো যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরো ভাজা হয়ে যায়। আচ্ছা, জেঠু, যা রং দেখছি আমার তো এখানেই খেয়ে নিতে ইচ্ছে করছে। আরে দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো, আগে আগে দেখো হতা হ্যাঁ ক্যা। রণদীপ্ত, এরপরে কি করবে, এই যে টমেটোগুলো, 6টা টমেটো আমরা কেটে রেখেছিলাম, এই 6টা টমেটো এবারে এর মধ্যে দিয়ে দাও। আচ্ছা, দিয়ে টমেটোগুলো নাড়তে থাকো। রণদীপ্ত, এবারে কি করবে, আচ্ছা। কড়া আছে, এই টোটাল জিনিসটাকে নাড়তে থাকো। আচ্ছা। জেঠু, একটু ঝাল না হলে তো জিনিসটা জমবে না, তাহলে একটু স্পাইস অ্যাড করুন। হ্যাঁ, যোগ করো। আচ্ছা, দর্শক বন্ধুরা, এবার আপনারা এই প্রিপারেশনে মিশিয়ে ফেলুন আপনাদের স্বাদ অনুসারে লঙ্কা। এবারে এটাকে কড়া আছে নাড়তে থাকুন। কি রংটা নিয়েছে দেখেছেন? একেবারে খাস পাকিস্তানি পেশাওয়ারি বোমা। জেঠু, এই মাংস আর টমেটোটা তো আপনার মানে কষে গিয়ে ভালো জল ছাড়ছে। হ্যাঁ, এবারে কি করতে হবে, এটাকে লো সিমে করে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। জেঠু, এত সহজ প্রিপারেশন, এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর সঙ্গে এখন এটাকে মানে স্বাদ তৈরি করবার জন্য এটার একটা মশলা আমরা দেবো। সেই মশলাটা চলো আমরা এবারে প্রিপারেশন করি। চলুন দর্শক বন্ধু, দেখা যাক। রণদীপ্ত, হ্যাঁ, এবারে তাহলে মিক্সিতে ওই মশলার উপকরণগুলো এক এক করে দিয়ে দাও। আচ্ছা, প্রথমেই দেব 1.5 টেবিল চামচ গোটা গোলমরিচ, তারপরেই 1 চামচ গোটা ধনে, তারপর 1/2 চামচ গোটা জিরে, আর সবার শেষে এই গেল গোটা এলাচ। রণদীপ্ত, এবারে তাহলে মিক্সিটা চালাই। একদম। দারুণ। জেঠু, তাহলে মশলাগুলো দিয়ে দিই এবার। আরে দাঁড়াও দাঁড়াও, এটা পেশোয়ারি পর্ক, এর সঙ্গে কিছু সবজি ভিজাতে হবে, এটাকে আরো কালারফুল করতে হবে। ওরে বাবা, তাহলে তো বেশ রংবাহারি ব্যাপার। রণদীপ্ত, এইবারে একটা ননস্টিকি কড়াইতে আমরা অল্প তেল ঢেলে সবজিগুলোকে আগে তার মধ্যে ঢেলে দেবো। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন
এই ফালি করা আদাগুলো আমি দিয়ে দিচ্ছি প্যানে। এবার এই ফালি করা আদাগুলো হালকা করে ভেজে নিতে হবে। দেখবেন এই আদাগুলো যেন পুড়ে না যায়, বেশি ভাজা হয়ে না যায়, তাহলে কিন্তু কোনো স্বাদ গন্ধ থাকবে না। রণদীপ, তো হ্যাঁ, এরপরে এই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দাও, দিয়ে আঁচটা বাড়িয়ে এগুলো দিয়ে করো বা নাড়তে থাকো, যাতে ওটা ততক্ষণ না বাদামি রঙ দিচ্ছে। রণদীপ, তো দেখো পেঁয়াজে বাদামি রং কিন্তু ধরে গেছে। আচ্ছা, রণদীপ, তো হ্যাঁ, এইবারে এর সঙ্গে যোগ করো ওই টমেটো আর ক্যাপসিকাম। আচ্ছা, এবারে এটাকে ভালোভাবে নাড়তে থাকো। রণদীপ, তো হ্যাঁ জেঠু, এইবারে এর সঙ্গে আমাদের যে মশলাটা আমরা তৈরি করেছিলাম, আচ্ছা, সেই মশলাটা পুরো ঢেলে দাও। আচ্ছা। এবার এর সঙ্গে যোগ করুন স্বাদ অনুসারে চিনি এবং নুন। এবারে এই পুরো মশলাটাকে ভালোভাবে নাড়তে থাকুন। এবারে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যে এই যে দিলাম মশলাটা তৈরি হলো, এটা কিন্তু খুব লো সিমে নাড়তে থাকবেন, তা না হলে হবে কি মশলাটা পুড়ে গিয়ে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে এবং তেতো তেতো হয়ে যাবে। রণদীপ, তো হ্যাঁ, এইবারে আমরা ভেজিটেবলের যে প্রিপারেশনটা করলাম, আচ্ছা, এবারে এটা ওই যে মাংসটা আছে সেটার মধ্যে ঢেলে দিলাম। আচ্ছা, আচ্ছা। মশলাটা দেয়া হয়ে গেছে, এইবারে পুরো জিনিসটাকে কড়া আছে ভালো করে নাড়তে থাকো। কালারটা কিরকম নিয়েছে দেখছেন? একেবারে পাক্কা পেশাওয়ারি বোমা। দারুণ। জেঠু, রান্না তো তাহলে কমপ্লিট? আর কমপ্লিট। দেখছো ঝোলটা ফুটে কিরকম গ্রেভিটা বেশ থকথকে হয়ে গেছে। একদম। এবারে আর কিছুই করতে হবে না, এটাকে ঢাকা দাও, ঢাকা দিয়ে ঘন্টা খানেক এটাকে দমে রেখে দাও, গ্যাস বন্ধ করে দমে রেখে দাও। তাহলে দর্শক বন্ধুরা, খাওয়া শুরু করলাম। দেখি কেমন টেস্ট হয়েছে। ব্যাপক। কি জেঠু, সত্যি একটা লস্ট রেসিপিকে আজকে আপনি এভাবে বানালেন, না হলে তো মানে আমরা যারা ইয়াং জেনারেশন জানতেই পারতাম না। এমনিতে বাঙালিকে একটি খাদ্যরসিক জাতি বলা হয়, বাঙালি এই খাদ্যরসিক এই নামটা কুড়িয়েছে, কিন্তু তারা পর্যন্ত এই যে এত বড় বড় মানে বড় মাপের ইতিহাসবিদ থেকে শুরু করে এত রয়েছে, কেউ তো কখনো এই হারিয়ে যাওয়া যে খাদ্য, যেটা পাকিস্তানের পেশাওয়ারের বিখ্যাত ছিল, সেই ব্যাপারে তো কেউ কোনো লেখেই নেই। পাকিস্তান নয়, অবিভক্ত ভারতবর্ষের। আজকে সেই জিহাদিস্তানের একটা অংশ হয়ে যাওয়াতে পেশোয়ারের এই খাবারটা, এই অসাধারণ জিভে জল আনা এই খাবারটা আজ হারিয়ে গেছে, মানুষ জানেই না। আচ্ছা জেঠু, আপনাদের চ্যানেলেই অনেক কমেন্টে দেখি এই হিন্দুত্ববাদীরা একটা মন্তব্য করে, এটা অত্যন্ত মানে কি বলবো, অর্বাচীন মন্তব্য, যে পোর্ক খাওয়া উচিত নয়। এ বাবা কি করছেন, পোর্ক কেন খাচ্ছেন? পোর্ক তো মানে এটা তো বিষ্ণুর একটা অবতার, বরাহ অবতার,
আমরা খেয়ে নাকি ভগবান শ্রী বিষ্ণুকে আমরা অশ্রদ্ধা করছি, এইটা অনেকে বলে, এটা কেন? ব্যাপারটা হচ্ছে যে ইসলামিক শাসনের সময় যে ওই মুসলমান শাসকরা আমাদের গান পয়েন্টে দাঁড় করিয়ে ওই আমাদের যেসব সমাজের পণ্ডিত তাদেরকে বলেছিল যে এ তো তোমাদের অবতার, তাহলে ওদের দিয়ে খাওয়াচ্ছ কেন, এগুলো বলো তোমরা, তাই বলা হয়েছিল। আরে প্রথম অবতার তো মৎস্য অবতার, খেয়ে তো ভাগ করে দিলাম। তারপরের অবতারকে কুর্ম অবতার, সেই কুর্ম অবতার এত খাওয়া হয়েছে যে এখন নিষিদ্ধ, সমুদ্রের নদীর জল নষ্ট হয়ে যাচ্ছে বলে। আর যত গন্ডগোল এই তৃতীয় অবতার বরাহকে নিয়ে, কারণ যেহেতু মুসলিম সমাজ এটা খায় না, যেহেতু একে হালাল করা যায় না, তাই তাদের গান পয়েন্টে দাঁড়িয়ে আমাদের পণ্ডিত সমাজকে দিয়ে বলা হয়েছে। এবং আমরা তার জন্য এইসব উল্টোপাল্টা কথাবার্তা আমাদের বলি, আমাদের মধ্যে ঢুকে গেছে। কিন্তু দেখবে আমরা সবাই যাদেরকে সমাজের নিচের তলার মানুষ বলি, ওই ডোম বা অন্যান্য, তারা কিন্তু এই পণ্ডিত সমাজকে অ্যাভয়েড করে গেছে, তারা কথা শোনেনি, অগ্রাহ্য করেছে। তারা এবং তারা খায় বলেই এখনো পর্যন্ত এই শুয়োরের মাংস খাওয়াটা আমাদের সমাজে চালু আছে। এবং আমরা ব্রাহ্মণ হয়ে এটাকে মেন স্ট্রিমের মধ্যে আনছি, কারণ হিন্দুর অর্থনীতিকে বাঁচাতে গেলে এটাকে আনতে হবে। একদম। আজ এই সাথে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করলাম।